মধ্যপ্রাচ্যে এলাহি কাণ্ড ঘটছে। বড় বড় খবরের চেয়ে ছোট ছোট ঘটনা অনেক বেশি রহস্যময়। ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের আনাগোনা বেড়েছে। এক্সিওস বলছে ২৪ ঘন্টার মাঝে সেখানে F-35, F-22 আর F-16 মিলিয়ে ৫০টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ বেশ চিন্তার। একদিকে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা চলছে, অন্যদিকে সমুদ্র আর আকাশ ছেয়ে ফেলছে মার্কিন রণতরী আর যুদ্ধ বিমান। গত ডিসেম্বরে মার্কিন বিমানবাহী জাহাজ USS আব্রাহাম লিঙ্কন সেই দিকে রওনা দিয়েছিল। তার সঙ্গে ছিল তিনটে ডেস্ট্রয়ার। জানুয়ারির শেষে তারা ইরান উপকূলে গেঁথে বসেছে। এমনকি USS জেরাল্ড ফোর্ড নামের বিশাল আরেকটি যুদ্ধ জাহাজও এখন সেদিকেই যাচ্ছে। এবার পুরো মারণাস্ত্রের মেলা বসেছে। জর্ডানের মুয়াফাক সল্টি ঘাঁটিতে পৌঁছে গেছে F-15 জঙ্গি বিমান, MQ-9 রিপার ড্রোন আর A-10 থান্ডারবোল্ট। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরের দিকে যাচ্ছে বিশাল সব মিসাইল ডেস্ট্রয়ার। আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে মার্কিন গোয়েন্দা বিমান আর ড্রোনের চক্কর। কিন্তু ইরান কি করছে? ইরানও বসে নেই। তারা হরমুজ প্রণালীতে মিসাইল ছুঁড়েছে, বলছে ওটা নাকি পরীক্ষামূলক। কিন্তু ট্রাম্প প্রশাসন সেটা বিশ্বাস করছে না। এক হাত দিয়ে তারা আলোচনার টেবিলে চা খাচ্ছে, অন্য হাতে ট্রিগারে আঙুল দিয়ে রেখেছে। পারমাণবিক চুক্তি নিয়ে দুপক্ষই বলছে অগ্রগতি হচ্ছে, কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন। আকাশ আর সমুদ্র যখন ধাতব শব্দে ভারী হয়েছে, তখন শান্তির সাদা পায়রারা ডানা ঝাপটাতে ভুলে যায়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিবিসির খবরে বলা হয়েছিল কয়েক ডজন F-15 জঙ্গি বিমান, একটি MQ-9 রিপার কমব্যাট ড্রোন এবং আরও কয়েকটি A-10C থান্ডারবোল্ট 2 গ্রাউন্ড অ্যাটাক বিমান জর্ডানের মুয়াফাক সল্টি বিমান ঘাঁটিতে পৌঁছেছে। স্যাটেলাইটে তোলা ছবিতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ USS ডেলবার্ট ডি ব্ল্যাকো মিশরের সুয়েজ খালের মধ্য দিয়ে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরের দিকে যেতে দেখা গেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর MQ-4C ট্রাইটন নজরদারি বিমানও উপসাগরের আকাশে চক্কর দিতে দেখা গেছে। তাছাড়া ওই অঞ্চলে আগে থেকে E-11 যোগাযোগ বিমান, P-8 পোজেইডন এবং E-3G সেন্ট্রি নজরদারি বিমানের উপস্থিতি এবং আরও কিছু গোয়েন্দা বিমান মোতায়েন থাকারও খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শনের মাঝেই ইরান পাল্টা শক্তি প্রদর্শন করেছে। হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। যদিও ইরানের দাবি এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিছক পরীক্ষামূলক, তবে তেহরানের এই দাবি নিয়ে সন্দেহ আছে অনেকেরই। এই সামরিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তৃতীয় দফা আলোচনার আগে দুই পক্ষই বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে, তবে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে এখনও সংশয় কাটেনি। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ, আর সেই গন্ধের কেন্দ্রবিন্দু ইরান। যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলোর একটি এই অঞ্চলে পাঠাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এখন মধ্যপ্রাচ্যের পথে। এটি যোগ দেবে আগে থেকেই আরব সাগরে মোতায়েন থাকা USS আব্রাহাম লিঙ্কনের সঙ্গে, অর্থাৎ ইরানের খুব কাছেই থাকবে দুটি পূর্ণাঙ্গ মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। প্রশ্ন হচ্ছে কেন এখন? কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে আসার জন্য চাপ দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয় তাহলে পরিস্থিতি ইরানের জন্য খুবই কঠিন হয়ে উঠবে। যদিও তিনি এটাও বলেছেন, তিনি আলোচনার পথ বন্ধ করতে চান না। তার ভাষায়, চুক্তি হলে ভালো, না হলে দ্বিতীয় ধাপ খুব কঠিন হবে। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছিল, কিন্তু এরপর আর কোনো নতুন বৈঠক হয়নি। এর মধ্যেই ইরানি কর্মকর্তারা উপসাগরীয় দেশগুলোতে ঘুরে ঘুরে বার্তা আদান প্রদান করছেন। এই সামরিক মোতায়েনের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। বিষয়টি শুধু একটি জাহাজ পাঠানো নয়, এটি বড় ধরনের সামরিক বার্তা। কারণ জেরাল্ড আর ফোর্ডকে গত অক্টোবরেই ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছিল, যেখানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে এটি ব্যবহৃত হয়। সেখান থেকে এত দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো স্পষ্ট ইঙ্গিত ওয়াশিংটন পরিস্থিতিকে খুব গুরুত্ব দিচ্ছে।
অন্যদিকে ইরানও চুপ নেই। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরান ইরানি বলেছেন, আঞ্চলিক জলসীমায় শত্রুপক্ষের সব নড়াচড়া তারা নজর রাখছেন। তার দাবি, ইরানের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী। তিনি আরও বলেন, দেশের জাহাজ চলাচলের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা নৌবাহিনীর অন্যতম অগ্রাধিকার। তার মতে, ইরানি নৌবাহিনী এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী শক্তি হিসেবে কাজ করছে এবং বিভিন্ন বহুজাতিক মহড়ায় অংশ নিচ্ছে। এদিকে উপসাগরীয় আরব দেশগুলো সতর্ক করছে, ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্য এখনও গাজায় ইসরায়েল হামাস সংঘাতের অভিঘাত কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে নতুন করে ইরানকে ঘিরে সংঘাত শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে ইরান নিয়ে আলোচনা হয়। ইসরায়েল চায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধে আরও কঠোর শর্ত আরোপ করা হোক। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগন আরেকটি বিমানবাহী রণতরী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, যা বর্তমানে ভার্জিনিয়ার উপকূলে মহড়া শেষ করছে, সেটিও মোতায়েনের তালিকায় রয়েছে। যদিও এখনও চূড়ান্ত আদেশ দেওয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রয়োজন হলে কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, তিনি আরেকটি ক্যারিয়ার পাঠানোর কথা ভাবছেন। তার ভাষায়, আমাদের একটি আর্মাডা সেখানে যাচ্ছে, আরেকটিও যেতে পারে। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার, একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তির প্রদর্শন। পারস্য উপসাগরে আবারও মার্কিন যুদ্ধজাহাজের গর্জন শোনা যেতে পারে। প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শন কি ইরানকে আলোচনা টেবিলে আনবে, নাকি পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠবে? পারস্য উপসাগরে উত্তেজনা বাড়ছে। একদিকে মার্কিন যুদ্ধজাহাজ, অন্যদিকে ইরানের কড়া ভাষণ। প্রশ্ন হচ্ছে, এটা কি আরেকটি যুদ্ধের পূর্বাভাস? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী বিপ্লবের বার্ষিকীতে ভাষণ দিয়েছেন। তিনি সারা দেশে হওয়া গণসমাবেশের প্রশংসা করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র আগের চেয়ে আরও শক্তিশালী, আরও শত্রুরা হতাশ। মার্কিন চাপকে তিনি উপহাস করেছেন এবং নতুন যুদ্ধের আশঙ্কা খারিজ করে দিয়েছেন। তার বার্তা পরিষ্কার, ইরান ভয় পায় না। কিন্তু একই সময় আরেকটি ছবি দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর। যদিও আনুষ্ঠানিক নির্দেশ এখনো দেয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন প্রস্তুতি চলছে। ইতিমধ্যে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলটিতে মোতায়েন আছে। আরেকটি ক্যারিবীয় যোগ হলে মার্কিন নৌ উপস্থিতি আরও শক্তিশালী হবে। এখন মূল প্রশ্ন, কেন এই শক্তির প্রদর্শন? কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু তা খুবই নাজুক অবস্থায়। সামান্য ভুল হিসাব পুরো প্রক্রিয়া ভেঙে দিতে পারে। এই প্রেক্ষাপটে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই আপোষ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। তবে তিনি সতর্ক করেছেন, যদি আলোচনা শুধু পারমাণবিক কর্মসূচির বাইরে গিয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পর্যন্ত বিস্তৃত করা হয়, তাহলে নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি আরও বলেন, অঞ্চলটি আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না। এমনকি সংঘাত হলেও সরকার পরিবর্তন হবে, এই ধারণাও তিনি নাকচ করেছেন। তার মতে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকবে। একটি গুরুত্বপূর্ণ তথ্যও তিনি জানিয়েছেন, জুন মাসের যুদ্ধের সময় এক রাতে মার্কিন রাজনীতিক মার্কো রুবিও তুরস্ককে ফোন করে সতর্ক করেছিলেন, কয়েক ঘন্টার মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে। সেই সময় ওমানে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠকের তারিখ নির্ধারিত ছিল, কিন্তু বৈঠকে বসেছিল আমেরিকানরা আর হামলা চালিয়েছিল ইসরায়েল। এই ঘটনায় দেখায় কত দ্রুত পরিস্থিতি বদলে যেতে পারে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধান চায়, কিন্তু যদি চুক্তি না হয় তাহলে আরেকটি বিকল্প টেবিলে আছে। অর্থাৎ সামরিক পদক্ষেপ পুরোপুরি বাতিল হয়নি। তার স্পষ্ট কথা, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়, সেটাই মূল লক্ষ্য। ইরানও নিজের লাল দাগ টেনে দিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হলে তার জবাব হবে চূর্ণকারী। তারা বলছে, ইসরায়েলের কোনো পদক্ষেপ মার্কিন সমন্বয় ছাড়া সম্ভব নয়, তাই আক্রমণ হলে জবাবও হবে বড় এবং অনুতাপজনক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। তার মতে, ইরানকে নিয়ে আলোচনার কিছু নীতিমালা থাকা উচিত, যা শুধু ইসরায়েলের নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য জরুরি।
মধ্যপ্রাচ্যের মানচিত্র নীরবে বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটি ছোট ঘাঁটি, আল তানফ। যুক্তরাষ্ট্র হঠাৎ করে দক্ষিণ সিরিয়ার কৌশলগত আল তানফ ঘাঁটি থেকে তাদের সেনা সরিয়ে নিয়েছে। প্রায় এক দশক ধরে সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। সিরিয়া, ইরাক ও জর্ডানের সংযোগস্থলে অবস্থিত এই ঘাঁটি ছিল অত্যন্ত সংবেদনশীল। এখন সেখানে আর কোনো মার্কিন সেনা নেই। সরঞ্জাম গুটিয়ে নেওয়া হয়েছে, কনভয় বেরিয়ে গেছে, নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে। সরকারি ব্যাখ্যা বলছে এটি কূটনৈতিক সমন্বয়ের অংশ। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উষ্ণ হয়েছে, নিষেধাজ্ঞা শিথিল হয়েছে, হোয়াইট হাউসে বৈঠক হয়েছে। সিরিয়া নাকি আবার আইএস বিরোধী জোটে যুক্ত হয়েছে। কাগজে কলমে সবকিছু সহযোগিতার গল্প, কিন্তু বাস্তবতা কি এত সরল? এই প্রত্যাহার ঘটেছে এমন এক সময়ে যখন ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছে উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের নিশানায় আসতে পারে। আর আল তানফ কোনো সাধারণ ঘাঁটি ছিল না। 2016 সালে স্থাপিত এই ঘাঁটি ছিল M2 মহাসড়কের পাশে, যা বাগদাদকে দামেস্কের সঙ্গে যুক্ত করে। এটি ছিল আইএস বিরোধী অভিযান পরিচালনার কেন্দ্র, সিরীয় বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ স্থল এবং ইরানের আঞ্চলিক প্রভাবের বিপরীতে একটি মার্কিন প্রতীকী অবস্থান। তাহলে প্রশ্ন ওঠে, এটি কি কৌশলগত পুনর্বিন্যাস নাকি চাপের মুখে পিছু হটা? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 15 দিন ধরে চুপিসালে সরঞ্জাম সরানো হচ্ছিল। কোনো নাটকীয় ঘোষণা হয়নি। ধীরে ধীরে ঘাঁটি খালি হয়েছে। এখন মার্কিন সেনারা জর্ডানে সরে গেছে এবং সেখান থেকেই সমন্বয় করছে। এদিকে সিরিয়ার নতুন নেতৃত্ব একাধিক শক্তির ভারসাম্য সামলাচ্ছে। একদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত বাহিনীকে সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। একই সময়ে খবর এসেছে হাজার হাজার আইএস বন্দীকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তা পরিস্থিতিও বদলাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের বক্তব্য আরও কড়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকীতে হাজারো মানুষের সামনে বলেছেন ইরান অতিরিক্ত দাবির কাছে মাথা নত করবে না। তিনি স্পষ্ট করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত কাঠামোর বাইরে আলোচনার বিষয় নয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক জোট নিয়ে আলোচনা তারা মানবে না। তিনি আরও বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং যে কোনো যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্র যেন শর্ত চাপিয়ে দিতে না চায়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র শর্ত চাপিয়ে দিতে পারবে না। একই সঙ্গে তিনি বলেছেন ইরান শান্তি চায়, প্রতিবেশীদের সঙ্গে সংলাপে আগ্রহী, তবে আগ্রাসন হলে জবাবও দেয়া হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গত এক বছরে উত্তেজনা অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, পাল্টা হুমকিও এসেছে। এখন আবার আলোচনা শুরু হয়েছে, কিন্তু সেই আলোচনা দাঁড়িয়ে আছে সূক্ষ্ম ভারসাম্যের উপর। একদিকে মার্কিন ঘাঁটি খালি হচ্ছে, অন্যদিকে মার্কিন সামরিক সম্পদ এখনো অঞ্চলে সক্রিয়। ইরানও বার্তা দিচ্ছে তারা আলোচনায় প্রস্তুত, তবে চাপে নতি স্বীকার করবে না। তাহলে আসল প্রশ্ন কি? আল তানফ থেকে সরে আসা কি বড় সংঘাত এড়ানোর চেষ্টা, নাকি এটি বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাস যেখানে যুক্তরাষ্ট্র দৃশ্যমান উপস্থিতি কমিয়ে প্রভাব বজায় রাখতে চায়? পৃথিবীর ক্ষমতাধর মানুষেরা কি আসলে বড়দের পোশাক পরা কিছু জেদি শিশু? তাদের হাতে খেলনা পিস্তলের বদলে থাকে আসল পারমাণবিক বোতাম। আমেরিকার প্রেসিডেন্ট সাহেব খুব অস্থির। তিনি তার জেনারেলদের ডেকে পাঠিয়েছেন। তিনি চান ডিভাইসিভ অপশন বা চূড়ান্ত সমাধান। শব্দটা শুনতে কত ভারী কি, তাই না? যেন রান্নাঘরে তেলাপোকা তাড়ানোর মতো কোনো একটা স্প্রে করলেই সব ঝামেলা ইতি ঘটবে। প্রেসিডেন্ট সাহেব এর আগেও আইসিসি বা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর অতর্কিতে হামলা করতে পছন্দ করেছেন। তার ধারণা একবার কড়া একটা ধমক দিলে বা চর কষালে সবাই শান্ত হয়ে যাবে। কিন্তু পৃথিবীটা তো আর তার লজিক মেনে চলে না। মধ্যপ্রাচ্য হলো এক গোলমেলে গোলকধাঁধা। এখানে একবার ঢুকলে বের হওয়ার পথ পাওয়া ভার। ভেনেজুয়েলার দিকে তাকালে দেখা যায় দিনের পর দিন চাপের পর চাপ দিয়েও কোনো পরিষ্কার সমাধান আসেনি। আসলে সমস্যাটা হলো আধুনিক যুদ্ধে কোনো ক্লিন স্ট্রাইক বলে কিছু নেই। আপনি একজনের উপর হামলা করবেন, সে চুপচাপ মার খেয়ে বসে থাকবে না। এই যে ইরান,
ইয়েমেন কিংবা সিরিয়া এগুলো তো আর কোনো সিনেমার সেট নয়। এখানে প্রতিটি আঘাতের একটা পাল্টা আঘাত আছে। দিন শেষে দেখা যায় যুদ্ধের ময়দান থেকে বের হওয়ার কোনো ইজি এক্সিট বা সহজ রাস্তা নেই। আমাদের চারদিকের এই খেলাটা অনেকটা দাবার বোর্ডের মতো, কিন্তু মুশকিল হলো দাবার বোর্ডে হারলে শুধু রাজা মন্ত্রী মরে, আর এই আসল খেলায় পুড়ে যায় সাধারণ মানুষের স্বপ্ন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার জেনারেলরা এখন এক অদ্ভুত জিওপলিটিক্যাল স্ট্যান্ড অফ এর মুখোমুখি। তারা এমন একটি সামরিক অপশন খুঁজছেন যা দিয়ে এক ঝটকায় ইরান বা হুথিদের থামিয়ে দেওয়া যাবে। দ্য ক্লিন স্ট্রাইক মিথ। ওয়াশিংটনে বসে জেনারেলরা ম্যাপে পিন মারছেন। তারা ভাবছেন আইসিস বা ইরানি নিউক্লিয়ার প্ল্যান্টে একটি সার্জিক্যাল স্ট্রাইক করলেই কেল্লাফতে। কিন্তু হিস্ট্রি আমাদের কি শেখায়? আফগানিস্তান হোক কিংবা ভেনেজুয়েলা, আমেরিকা একবার যেখানে ঢুকেছে সেখান থেকে বের হতে তাদের দশক লেগে গেছে। একেই বলা হয় ফরএভার ওয়ার্স। চেইন রিয়াকশন। আপনি যদি ইয়েমেনে হামলা করেন তবে লোহিত সাগরের গ্লোবাল সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে। আপনি যদি ইরানে হামলা করেন তবে তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ এর কোনো কন্টেন্ট ওয়ার বা ছোট পরিসরের যুদ্ধ হয় না। নো ইজি এক্সিট। ঢোকার সময় হিরোর মতো এন্ট্রি নেওয়া যায়, কিন্তু বের হওয়ার সময় কোনো গলি খুঁজে পাওয়া যায় না। বিগ পিকচারটা কি? প্রেসিডেন্ট চাইছেন একটি কুইক সলিউশন, কিন্তু জিওপলিটিক্যাল রিয়েলিটি হলো মধ্যপ্রাচ্যে কোনো শর্টকাট নেই। প্রতিটি ছোট চালের গ্লোবাল কনসিকুয়েন্স আছে। যদি একটি ভুল বোতাম টিপে দেওয়া হয় তবে পুরো দুনিয়া মুদ্রাস্ফীতি আর যুদ্ধের আগুনে চলবে। মার্কিন প্রেসিডেন্টের সামরিক প্রস্তুতি। ট্রাম্প আইসিস, ইরান এবং হুথিদের ওপর সরাসরি হামলার পরিকল্পনা করছেন। অতীতের অভিজ্ঞতা, ভেনেজুয়েলা বা অন্যান্য দীর্ঘস্থায়ী চাপের কৌশলগুলো খুব একটা কার্যকর হয়নি। যুদ্ধের জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন এমন কোনো হামলা নেই যা অন্য বড় যুদ্ধের সূত্রপাত করবে না। বিশ্ব প্রভাব। দাবার বোর্ড সাজানো হয়ে গেছে, এখন প্রতিটি পদক্ষেপের উপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতি ও শান্তি। যুদ্ধ শুরু না করেই যুদ্ধ জেতার প্রস্তুতি। আমেরিকা কি এবার বোমা মিসাইল ছাড়াই যুদ্ধ শুরু করতে চায়? কারণ এবার তারা সামনে এনেছে এমন এক অস্ত্র যা শব্দ করে না, বিস্ফোরণ ঘটায় না, কিন্তু শত্রুকে অন্ধ, বধির আর বোবা করে দিতে পারে। এই অস্ত্রের নাম E-837B কম্পাস কল। 26 জানুয়ারি সামরিক বিশ্লেষণধর্মী সাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া প্রথম জানায় যুক্তরাষ্ট্রের 2টি E-837B ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান জার্মানির রামস্টেইন এয়ারবেজে পৌঁছেছে। এটা কোনো সাধারণ ঘাঁটি না। রামস্টেইন হল ইউরোপে মার্কিন বিমান বাহিনীর নার্ভ সেন্টার। এর আগের দিন অর্থাৎ 25 জানুয়ারি থেকে এভিয়েশন পর্যবেক্ষকরা রিয়েল টাইমে লক্ষ্য করেন এই বিমানগুলো ইচ্ছাকৃতভাবেই ইউরোপে সরানো হচ্ছে। এখন প্রশ্ন, যখন ইরান নিয়ে উত্তেজনা চরমে, ঠিক তখনই কেন? E-837B আসলে কি করে? সহজ ভাষায় বললে E-837B হলো ইলেকট্রনিক যুদ্ধের রাজা। এটা শত্রুর যোগাযোগ ব্যবস্থা, রাডার, নেভিগেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সবকিছু একসাথে জ্যাম করে দিতে পারে। মানে কি? শত্রু দেখতে পায় না, শত্রু কথা বলতে পারে না, শত্রু নির্দেশ দিতে পারে না। বোমা ছোড়ার আগেই যুদ্ধক্ষেত্র নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়া, এটাই এর মূল কাজ। এই কারণেই আমেরিকান এয়ারফোর্স E-837B কে বলে ফোর্স মাল্টিপ্লায়ার। মানে এটা একা যুদ্ধ করে না, কিন্তু আশেপাশের সব যুদ্ধ বিমান, ড্রোন, জাহাজকে আরো ভয়ঙ্কর করে তোলে। এই বিমান এত বিশেষ কেন? E-837B তৈরি হয়েছে একটি বিশেষভাবে পরিবর্তিত গালফ স্ট্রিম G550 জেটের ওপর। এর বৈশিষ্ট্য প্রায় 4410 নটিক্যাল মাইল রেঞ্জ, নিরাপদ দূরত্ব থেকে দীর্ঘ সময় অপারেশন, উচ্চ আকাশে স্থায়ীভাবে উঠতে সক্ষম। এতে আছে উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন, দ্রুত ডেটা শেয়ার করার সিস্টেম, একাধিক যুদ্ধক্ষেত্র একসাথে প্রভাবিত করার ক্ষমতা। অর্থাৎ এই বিমান বসে থাকতেও শত্রুর ভেতরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ইরানের জন্য কেন এটা বড় হুমকি? ইরানের সামরিক শক্তি অনেকটাই নির্ভর করে মিসাইল সালভো, ড্রোন সোয়াম, সমন্বিত কমান্ড সিস্টেমের উপর। কিন্তু যদি রাডার কাজ না করে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, নির্দেশ পৌঁছায় না, তাহলে হাজার মিসাইল থাকলেও সবই কার্যত অকার্যকর হয়ে যায়। বিশ্লেষকদের মতে E-837B ইরানের মিসাইল ও ড্রোন হামলার সমন্বয় ভেঙে দিতে পারে। শুধু ইরান নয়, তাদের মিত্ররাও লক্ষ্যবস্তু। রামস্টেইন থেকে E-837B চাইলে পৌঁছাতে পারে মধ্যপ্রাচ্যের বড় অংশে, ইরানের মিত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্কে।
এর মধ্যে আছে হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরানপন্থী মিলিশিয়া। 2024 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের অভিযানের সময় পুরনো EC-130H কম্পাস কল লেবাননের উপকূলে ব্যবহার হয়েছিল, এটা তারই প্রমাণ। একই সঙ্গে বাড়ছে সামরিক চাপ। ইলেকট্রনিক যুদ্ধের পাশাপাশি আমেরিকা দৃশ্যমান শক্তিও বাড়াচ্ছে। USS আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে, সঙ্গে আছে আর্লেসবার্গ ক্লাস ডেস্ট্রয়ার, টমাহক মিসাইল প্রস্তুত। এছাড়া 12টি F-15E স্ট্রাইক ইগল, KC-135 রিফুয়েলিং বিমান জর্ডানে মোতায়েন। সব মিলিয়ে আকাশ, সমুদ্র আর সাইবার সব দিক থেকেই প্রস্তুত। তেহরানে বিশাল গণসমাবেশ, খামেনিপন্থীদের কড়া বার্তা কি? 13 জানুয়ারি ইরানের রাজধানী তেহরান ছিল উত্তাল। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন এক বিশাল গণসমাবেশে। এই সমাবেশে অংশগ্রহণকারীরা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন সাম্প্রতিক সহিংসতা, অস্থিরতা এবং প্রাণহানির জন্য। বিক্ষোভকারীদের দাবি, ইরান জুড়ে যে দাঙ্গা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে তার পেছনে রয়েছে বিদেশি মদদ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রশিক্ষিত ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করেছে। সমাবেশে অংশ নেওয়া মানুষরা বলেন, এই দাঙ্গার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জানমাল ধ্বংস করা, ইসলামিক মূল্যবোধে আঘাত হানা এবং ইরানি জাতির ঐক্য ভেঙে দেয়া। তারা পবিত্র কোরআন অবমাননা, মসজিদে অগ্নিসংযোগ এবং নিরস্ত্র বেসামরিক মানুষের হত্যার কঠোর বিচার দাবি করেন। সমাবেশ শেষে পাঠ করা চূড়ান্ত বিবৃতিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানানো হয় যেন মার্কিন ও জায়নবাদী অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয়। একই সঙ্গে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় দেশগুলোর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তাদের স্পষ্ট বার্তা ছিল, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই সমাবেশে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থনের কথা। অংশগ্রহণকারীরা খামেনির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করেন। তবে এই বিক্ষোভ শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ ছিল না। সমাবেশকারীরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানান, দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে হবে, জনগণের জীবনযাত্রার মান বাড়াতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, জনগণের ন্যায্য দাবি শোনা এবং বাস্তব সমাধান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি জানান, ইরান বর্তমানে একসঙ্গে 4টি ফ্রন্টে যুদ্ধ করছে। কালিবাফের ভাষায় এই যুদ্ধগুলো হলো অর্থনৈতিক যুদ্ধ, জ্ঞানমূলক ও তথ্য যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামরিক ও সন্ত্রাস বিরোধী যুদ্ধ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং মানসিক চাপ সৃষ্টির মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ আরও জটিল ও গভীর হয়েছে। কালিবাফ দাবি করেন, সামরিক ক্ষেত্রে শত্রুরা ইতোমধ্যেই পরাজিত হয়েছে, তাই এখন তারা ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। জনগণের বৈধ দাবিগুলোকে উস্কে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করানোই এর অংশ। তিনি এই কৌশলকে দায়েশ ধাঁচের সন্ত্রাসী যুদ্ধ বলে উল্লেখ করেন এবং সতর্ক করে দেন, এর মূল লক্ষ্য শুধু ধ্বংস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে কালিবাফ বলেন, ইরানি জনগণ ইতোমধ্যেই সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, 9 জানুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, কিছু ভণ্ড গোষ্ঠী তেহরান সহ বিভিন্ন শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার। বিশ্ব রাজনীতির আকাশে আবারও কালো মেঘ। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে উত্তেজনা এখন আর কূটনৈতিক ভাষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ঢুকে পড়ছে হুমকি, প্রতিশোধ আর সরাসরি সংঘাতের শব্দ ভাণ্ডারে। আর সেই উত্তেজনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। ইরানে যখন রাস্তায় রাস্তায় আগুন, স্লোগান আর বিক্ষোভ, ঠিক তখনই তেহরানের ক্ষমতা কেন্দ্র থেকে উঠে এলো এক ভয়ঙ্কর প্রস্তাব। ইরানি শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ এক আদর্শবাদী মুখ প্রকাশ্যে বললেন, ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনা উচিত। এই বক্তব্য কোনো গুজব নয়, কোনো ফেসবুক পোস্টও নয়। এটি এসেছে ইরানের শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হাসান রহিম পরজগার্দির কাছ থেকে। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোনো শহরে, যে কোনো রাজ্যে, এমনকি ধ্বংসাত্মক অপারেশন চালিয়েও ট্রাম্পকে আটক করা ন্যায্য হবে। প্রশ্ন হলো, এই বক্তব্য কেন এখন? উত্তর লুকিয়ে আছে ইরানের রাস্তায়। দেশ জুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ অর্থনৈতিক সংকট, মুদ্রার ধস, লাগাম ছাড়া মূল্যস্ফীতি আর দুর্নীতিতে ক্ষুব্ধ জনগণ এখন আর শুধু রুটি রুজির কথা বলছে না, তারা সরাসরি শাসন ব্যবস্থার পতন চাইছে।
এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গণহত্যা চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। সামরিক হস্তক্ষেপের দরজাও খোলা রেখেছেন তিনি। এতেই তেহরান কেঁপে উঠেছে, কারণ সাম্প্রতিক অতীতে একটি ঘটনা ইরানের শাসক গোষ্ঠীকে গভীরভাবে আতঙ্কিত করেছে। ভেনেজুয়েলার নেতা মাদুরোর ধরে নেওয়ার ঘটনা। সেই অভিযান দেখিয়েছে যুক্তরাষ্ট্র চাইলে সীমান্ত, প্রাসাদ কিংবা নিরাপত্তা বলয় কোনো কিছুই চূড়ান্ত সুরক্ষা নয়। ইরানের হার্ড লাইনাররা এখন ভাবছে আজ মাদুরো কালকে খামেনি। এই আশঙ্কা থেকে পরজগর্দির বক্তব্য, এটি শুধু হুমকি নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। বার্তা পরিষ্কার, তোমরা যদি আমাদের ঘরে আগুন লাগাও আমরা তোমাদের ঘরে ঢুকবো। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইসরায়েল। দুই দেশই ইরানের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে নজরদারিতে রাখছে। ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে। ট্রাম্পের কড়া অবস্থান সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। অন্যদিকে খামেনি বিক্ষোভকারীদের CIA প্রশিক্ষিত এজেন্ট বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায় এই আন্দোলন একটি বিদেশি ষড়যন্ত্র, যার লক্ষ্য 1979 সালের বিপ্লবকে ধ্বংস করা। ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরান। আন্দোলন ইরানের প্রতিটি প্রদেশের 100টিরও বেশি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। ইরান সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েল সহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা বিক্ষোভ করবে তাদের এনিমি অফ গড হিসেবে বিবেচনা করা হবে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে খামেনি বিক্ষোভকারীদের একদল দুষ্কৃতিকারী বলে অভিহিত করেছেন। খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতেই তারা এই আন্দোলন করছে। ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী চাল কি? কেন হঠাৎ সতর্ক ইসরায়েল? যুক্তরাষ্ট্র কি ইরানের দিকে এগোচ্ছে? আর যদি এগোয় তাহলে তার প্রথম কম্পন কেন টের পাচ্ছে ইসরায়েল? বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় ইসরায়েল নিজেদের নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে। তবে প্রকাশ্যে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে তাদের সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই। রয়টার্সের প্রতিবেদনে ইসরায়েলের 3 জন সূত্রের বরাতে বলা হয়েছে, এই সতর্কতার কারণ ইসরায়েলের নিজস্ব কোনো সামরিক সিদ্ধান্ত নয়। মূল দুশ্চিন্তা হল ওয়াশিংটন কী সিদ্ধান্ত নেয়। আরও লক্ষণীয় বিষয়, ইসরায়েল কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে একেবারেই কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে এই রহস্যময় নীরবতায় ইঙ্গিত দিচ্ছে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ। ট্রাম্পের কথায় কেন অস্বস্তি? এই উত্তেজনার পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি ইরানের নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেছেন, চলমান অস্থিরতার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে যোগ করেছেন, যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত। শুনতে মানবিক মনে হলেও তেহরান এই বক্তব্যকে অন্য চোখে দেখছে। ইরানের মতে এটি সহানুভূতি নয়, বরং ভবিষ্যৎ হস্তক্ষেপের জন্য তৈরি করা একটি রাজনৈতিক স্ক্রিপ্ট। ইতিহাস বলছে, ঠিক এই ভাষাই বহুবার ব্যবহার হয়েছে আগ্রাসনের আগে। এই উদ্বেগের পেছনে আরেকটি বড় কারণ আছে, গত জুনে হওয়া সেই 12 দিনের যুদ্ধ। ইরানের দাবি অনুযায়ী সেই সংঘাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণে ইরানের ভেতরে বিমান ও গোয়েন্দা হামলা চালায়। শুধু সামরিক স্থাপনায় নয়, বেসামরিক ও দ্বৈত ব্যবহারের স্থাপনাও ছিল হামলার লক্ষ্য। এই যুদ্ধ বহু বছরের ছায়াযুদ্ধের ইতি টেনে দেয়। পর্দার আড়ালের সংঘাত প্রকাশ্যে চলে আসে। এরপরই তেহরান স্পষ্ট বার্তা দেয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে সরাসরি ও কঠোর, তা হোক মার্কিন ঘাঁটিতে কিংবা ইসরায়েলের ভেতরে। এই প্রেক্ষাপটে রয়টার্স জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন। এক ইসরায়েলি সূত্রের দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্র ফোন আলাপের বিষয়টি স্বীকার করলেও কি আলোচনা হয়েছে সে বিষয়ে সম্পূর্ণ নীরব। বিশ্লেষকদের মতে এই নীরবতাই সবচেয়ে বড় বার্তা, কারণ বড় সিদ্ধান্ত সাধারণত নীরবতার মধ্যেই জন্ম নেয়। ইরানের দাবি, বিক্ষোভকে অস্ত্রে পরিণত করা হয়েছে। ইরান স্বীকার করছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপে রয়েছে। সেই চাপ থেকেই মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু তেহরানের অভিযোগ, এই ক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংসতায় রূপ দেওয়া হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সহ বিদেশি শক্তিগুলো বিক্ষোভে নাশকতা, অগ্নিসংযোগ ও সংগঠিত সহিংসতা ঢুকিয়ে দিয়েছে। সাম্প্রতিক গুপ্তচর গ্রেপ্তার ও নাশকতার ঘটনাগুলোকে তারা এই দাবির প্রমাণ হিসেবে তুলে ধরছে। ইরানের বিশ্লেষকদের প্রশ্ন খুব পরিষ্কার, ইসরায়েল কি সত্যিই নিরপেক্ষ? নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক চাপের বিষয়টি তুলেছেন, এমন খবর প্রকাশিত হয়েছে। তাই ইরানের চোখে এই সতর্কতা আসলে কৌশলগত নাটক, দ্বৈত বার্তার পুরনো খেলা।
দ্য ইকোনমিস্ট এ দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করে তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আবার একই সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ভেতরে কি হচ্ছে সেটি আমাদের দেখতে হবে। ইরানের বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। ইরানে ব্যাপক বিক্ষোভ, তেল আবিব ওয়াশিংটন জোটের নজরদারি, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের সরকারকে সতর্ক করেছেন। দেশ জুড়ে চলা টানা বিক্ষোভের মুখে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ অভিযোগ করেছেন, ইসলামী প্রজাতন্ত্র একই সাথে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 4টি বৈশ্বিক ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ করছে। ওদিকে ট্রাম্প বলছেন, যদি ইরান বিক্ষোভকারীদের উপর রক্তাক্ত দমন চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তবে তিনি জোর দিয়ে জানিয়েছেন, এর মানে মাটিতে সৈন্য পাঠানো নয়, বরং তাদের সবচেয়ে সংবেদনশীল জায়গায় আঘাত করা হবে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ। মার্কিন মিডিয়া রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইরানের উপর সম্ভাব্য অপশন নিয়ে আলোচনা করছে। তার মধ্যে রয়েছে বৃহৎ বিমান হামলা, একাধিক ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত। এর মধ্যে থাকতে পারে IRGC বা ল এনফোর্সমেন্ট ইউনিট, যেগুলো বিক্ষোভ দমন করছে, নন মিলিটারি সাইটে আঘাত, সরকারি বা গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো। তবে একেবারে হস্তক্ষেপের পথে এগোতে একটি বড় ঝুঁকি আছে। সরাসরি হস্তক্ষেপ কিছু অংশের ইরানি জনতাকে সরকারের প্রতি আরো শক্তিশালী করতে পারে, আবার বিমান হামলা আতঙ্কিত করতে পারে, কিন্তু পুরো পরিস্থিতি জটিল করতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আঞ্চলিক কমান্ডাররা আরও সময় চাচ্ছে যেন ইরানের প্রতিশোধ মোকাবিলার প্রস্তুতি নিতে পারে। এখনো পর্যন্ত কোনো সামরিক সরঞ্জাম বা সেনা সরানো হয়নি, তবে যুক্তরাষ্ট্রের নৌ ও বায়ু শক্তি অঞ্চলটিতে কার্যকর অবস্থায় রয়েছে। জুন মাসে দেখা গেছে আমেরিকার B-2 বোমারু বিমান সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তখনই তেহরান স্পষ্ট করে বলেছিল, যে কোনো হামলার জবাব কঠোর হবে। ওদিকে ইরানের পার্লামেন্টে ভাষণে স্পিকার কালিবাফ বলেন, ইরান বর্তমানে অর্থনৈতিক, সামরিক, জ্ঞান এবং সন্ত্রাস বিরোধী ক্ষেত্রে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অর্থনৈতিক, প্রযুক্তি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বহু বছর ধরে চলমান এবং সময়ের সাথে সাথে তা আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে গত বছরের জুনে আমেরিকান ও ইসরায়েলি আগ্রাসনের পর সামরিক যুদ্ধ শুরু হয়। কালিবাফ উল্লেখ করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে শত্রুপক্ষ পরাজিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেশে অস্থিরতা উস্কে দিয়ে জনগণের বৈধ দাবি ছিনিয়ে নিতে এবং সন্ত্রাসের নামে যুদ্ধ শুরু করতে বাধ্য করছে। তেহরানের বিরুদ্ধে কড়া হুমকি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন কালিবাফ। তিনি বলেন, ইরানের জনগণ সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর এবং তাদের পুরোপুরি দমন করার সিদ্ধান্ত নিয়েছে। কালিবাফ আরও বলেন, কিছু মানুষ ট্রাম্পের কথায় ভুল বুঝে তাকে খুশি করার জন্য অকারণে বিক্ষোভ করে যাচ্ছে। তিনি মনে করেন, এতে দেশের কোনো লাভ হচ্ছে না। ইসলামী প্রজাতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষা করতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান কালিবাফ। ইরানে হামলার সময় জানিয়ে কি ইসরায়েলকে গোপন বার্তা দিল আমেরিকা? একটি খবর বেশ আলোড়ন তুলেছে। খবরটি বলছে, যুক্তরাষ্ট্র নাকি ইরানি সম্ভাব্য হামলার সময়সূচি নিয়ে ইসরায়েলকে গোপন বার্তা পাঠিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল 14, আর সেটি উদ্ধৃত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রশ্ন হলো, এই বার্তায় ঠিক কী বলা হয়েছে? এর মানে কি সত্যি যুদ্ধ দরজায় কড়া নাড়ছে? প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হতে পারে। শুধু তাই নয়, আগামী কয়েক মাসের মধ্যে হামলার জন্য উপযুক্ত সুযোগ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, আমরা শুধু প্রস্তুতি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি, এমনটা নয়। অর্থাৎ যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ নির্দেশ দেন, তাহলে এর আগেই হামলা চালানো সম্ভব। তবে একই সঙ্গে এটাও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাৎক্ষণিক হামলার সিদ্ধান্ত এখনও বিবেচনায় নেই। এই দ্বৈত বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আসলে কূটনৈতিক ভাষায় বলা একটি চাপের বার্তা। সহজ ভাষায় বললে, আমরা প্রস্তুত হচ্ছি, সময় নির্ধারিত হতে পারে, কিন্তু এখনো ট্রিগার টানা হয়নি। এ ধরনের বার্তা সাধারণত 3টি উদ্দেশ্যে পাঠানো হয়। 1, ইরানকে মানসিক চাপ দেয়া। 2, ইসরায়েলকে প্রস্তুত রাখা। 3, আঞ্চলিক শক্তিগুলোকে সতর্ক করা। এটা যুদ্ধ ঘোষণার চেয়ে কৌশলগত সতর্ক সংকেত। মাঠে কি হচ্ছে? বার্তার পাশাপাশি আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি ব্যাপকভাবে বাড়াচ্ছে। প্রতিবেদন অনুযায়ী অঞ্চল জুড়ে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের নজিরবিহীন মোতায়েন চলছে। স্থল, আকাশ ও সমুদ্র 3 দিক থেকেই উপস্থিতি বাড়ানো হয়েছে। এর ফলে কি হচ্ছে? মার্কিন সামরিক বাহিনী কার্যত এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা চাইলে খুব অল্প সময়ের নোটিসে সামরিক অভিযান শুরু করতে পারে। বিশ্লেষকদের মতে এটা কেবল ইরানের জন্য না, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই একটি বড় সতর্কবার্তা। তাহলে কি যুদ্ধ অবশ্যম্ভাবী? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনো যুদ্ধ নিশ্চিত নয়, কিন্তু যুদ্ধের প্রস্তুতি বাস্তব। ইতিহাস বলে, যখন কোনো দেশ বলে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, তখন সাধারণত সব প্রস্তুতিই থাকে। এখানে যুক্তরাষ্ট্র একটি চাপের কৌশল ব্যবহার করছে, যাতে ইরান হয়তো পরমাণু কর্মসূচিতে ছাড় দেবে, আঞ্চলিক কর্মকাণ্ডে সংযুক্ত হবে অথবা আলোচনায় বসতে বাধ্য হবে। ইসরায়েলের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে। তাই যুক্তরাষ্ট্রের যে কোনো বড় সিদ্ধান্তে ইসরায়েলকে আগেভাগে জানানো, সমন্বয় করা, গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা এই পুরো প্রক্রিয়ার অংশ। এই গোপন বার্তাও সেই সমন্বয়ের ইঙ্গিত।